সুপ্রিয় টেলি শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি টেলিকোচিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ বিন তালহা জুবায়ের। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যারা সেকশন এর এএমআই শিক্ষার্থী, তাদের থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের যারা পুরাতন সিলেবাসের এএমআই শিক্ষার্থী, তাদের সেকশন বি এর অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স সাবজেক্টের পাশাপাশি যারা এএমআই পরীক্ষার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নতুন সিলেবাসের শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এই তিনটি সাবজেক্টের টেলিকোচিং। আজকে আমরা অটো সাইকেল নিয়ে আলোচনা করব। আমরা ফলো করছি থার্মোডাইনামিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং আফটার 9th এডিশন ইউনিভার্সিটি আঞ্জেল মাইকেল বোস মেহমুদ খান এবং এর টেক্সট বুক অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং আর.এস. খুরমি জেকে গুপ্ত, এই দুটি টেক্সট বই ফলো করেই আমরা পড়াশোনা করছি এবং আমাদের আলোচনা করছি। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাবো আমাদের লেকচারের মূল অংশে এবং আমরা সেখানে দেখবো অটো সাইকেল শব্দ। এবং আমরা মোটামুটিভাবে রেসিপ্রোকেটিং ইঞ্জিনকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটিকে বলা হয় স্পার্ক ইগনিশন ইঞ্জিনস বা সংক্ষেপে এসআই ইঞ্জিনস, এবং অপরটিকে বলা হয় সিআই ইঞ্জিনস বা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনস। অর্থাৎ রেসিপ্রোকেটিং ইঞ্জিনকে যে হাউ দ্য কম্বাশন প্রসেস ইন দি সিলিন্ডার ইজ ইনিশিয়েটেড, সিলিন্ডারের ভেতরে দহন প্রক্রিয়া বা কম্বাশন প্রসেস কিভাবে শুরু হয় সেটির উপর ভিত্তি করে রেসিপ্রোকেটিং ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এসআই ইঞ্জিন, সিআই ইঞ্জিন। সাধারণত স্পার্ক ইগনিশন ইঞ্জিনে কম্বাশন অফ দি এয়ার ফুয়েল মিক্সচার ইজ ইনিশিয়েটেড বাই এ স্পার্ক প্লাগ, অর্থাৎ সিলিন্ডারের ভেতরে এয়ার ফুয়েল মিক্সচারের দহন প্রক্রিয়াটা শুরু হয় একটি স্পার্ক প্লাগের মাধ্যমে। এবং যে সকল ইঞ্জিনে দহন প্রক্রিয়া অর্থাৎ এয়ার এবং ফুয়েলের মিক্সচার সেটির দহন প্রক্রিয়াটি যদি একটা স্পার্ক প্লাগের মাধ্যমে শুরু হয় তখন সেটিকে বলা হয় এসআই ইঞ্জিন। আর যদি মিক্সচারটিকে কম্প্রেস করার ফলে সেটি অটোমেটিক্যালি নিজের যে সেলফ ইগনিশন টেম্পারেচার রয়েছে, অর্থাৎ যে তাপমাত্রায় ফুয়েলটি নিজেই আগুন ধরে যাবে বা নিজে থেকেই আগুন ধরে যাবে বা জ্বলন বা জ্বালানি হিসেবে সেটি ফুটতে শুরু করবে বা দহন প্রক্রিয়া শুরু হবে, যেটাকে আমরা বলছি সেলফ ইগনিশন টেম্পারেচারের উপরে যদি সেটিকে কম্প্রেস করা যায় তখন সেটি নিজে থেকেই ইগনাইটেড বা দহন প্রক্রিয়া শুরু করে। এই ধরনের ক্ষেত্রে আমরা ইঞ্জিনগুলোকে বলি সিআই ইঞ্জিন। অর্থাৎ যদি কোনো স্পার্ক প্লাগের সাহায্যে কম্বাশন প্রসেস শুরু হয় তখন সেটিকে বলা হয় এসআই ইঞ্জিন, এবং যদি সেটি জাস্ট কম্প্রেশনের মাধ্যমে সেটির যে নিজস্ব সেলফ ইগনিশন টেম্পারেচার সেটির ওভারকাম করে যদি সেটিকে সেলফ ইগনিটেড করা হয় তখন সেটিকে সিআই ইঞ্জিন বলে। তাহলে আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার যে সিআই ইঞ্জিনে কোনো স্পার্ক প্লাগের প্রয়োজন নেই, স্পার্ক প্লাগের প্রয়োজন রয়েছে শুধুমাত্র এসআই ইঞ্জিনের ক্ষেত্রে। অনেক সময় স্পার্ক ইগনিশন ইঞ্জিন এবং কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনের মধ্যে পার্থক্য আসে। তো রেসিপ্রোকেটিং ইঞ্জিনকে আমরা তার সিলিন্ডারের মধ্যে দহন প্রক্রিয়া কিভাবে শুরু হয় সেটির উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করেছি। এখন আমরা আমাদের এএমআই পরীক্ষার সর্বশেষ 3-4টি প্রশ্নপত্রে দেখা গেছে যে এই ঘুরে ফিরে এসআই ইঞ্জিন বা সিআই ইঞ্জিনের জন্য যে আইডিয়াল সাইকেল রয়েছে, আমরা নাম শুনেছি অটো সাইকেলের কথা, ডিজেল সাইকেলের কথা। এই অটো সাইকেল বেসিক্যালি আইডিয়াল সাইকেল ফর স্পার্ক ইগনিশন ইঞ্জিনস, এবং ডিজেল সাইকেল হচ্ছে বেসিক্যালি কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে আদর্শ সাইকেল হিসাবে কাজ করে। So Otto cycle is the ideal cycle for spark ignition engines, whereas the diesel cycle is the ideal cycle for compression ignition engines. তো আমাদের এএমআই পরীক্ষায় অনেক সময় উল্লেখ করে না দিয়ে অটো সাইকেল বা ডিজেল সাইকেল এই শব্দটি ব্যবহার না করে অনেক সময় বলে যে ওয়ার্ক ডান বা এফিসিয়েন্সির সমীকরণ প্রতিপাদন করো ফর the ideal cycle for spark ignition engines। অর্থাৎ সেক্ষেত্রে আমাদেরকে অটো সাইকেলের যে এফিসিয়েন্সির সমীকরণ সেটি প্রতিপাদন করতে বলা হয়ে থাকে। So auto cycle is the ideal cycle for spark ignition reciprocating engines, এবং যে 4 স্ট্রোক ইঞ্জিন জার্মানিতে যিনি তৈরি করেছিলেন নিকোলাস অটো, তার নাম অনুসারে এটিকে অটো সাইকেল বলা হয়ে থাকে। এবং অধিকাংশ স্পার্ক ইগনিশন ইঞ্জিন বা এসআই ইঞ্জিনের ক্ষেত্রে পিস্টন 4টা ধাপে অর্থাৎ 4 স্ট্রোকে 4 কমপ্লিট স্ট্রোকস। সো পিস্টন এক্সিকিউটস 4 কমপ্লিট স্ট্রোকস উইদিন দ্য সিলিন্ডার। পিস্টন সিলিন্ডারের মধ্যে 4টি কমপ্লিট স্ট্রোক সম্পন্ন করে, এবং আমরা জানি দুটো স্ট্রোকে বা দুটো কমপ্লিট স্ট্রোকে একটি মেকানিক্যাল সাইকেল সম্পন্ন হয়। তাহলে 4টি কমপ্লিট স্ট্রোকে
দুটো মেকানিক্যাল সাইকেলের মাধ্যমেই মূলত আমাদের অটো সাইকেল বা যে এই সাইকেলগুলো কমপ্লিট হচ্ছে। সো ক্রাঙ্কশ্যাফট কমপ্লিটস টু রিভলিউশনস ফর ইচ থার্মোডাইনামিক সাইকেল। অর্থাৎ এখানে আমরা মোটামুটি ভাবে স্পার্ক ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে পিস্টন চারটি কমপ্লিট সাইকেল বা দুটো মেকানিক্যাল সাইকেল বা ক্র্যাঙ্কশ্যাফট দুটো রিভলিউশন পারফর্ম করে ফর ইচ থার্মোডাইনামিক সাইকেল। তো এখানে যদি একবার অটো সাইকেল পারফর্ম হয় তো সেখানে ক্র্যাঙ্কশ্যাফটের রিভলিউশন বা ক্র্যাঙ্কশ্যাফটের আবর্তন হবে দুইবার বা মেকানিক্যাল সাইকেল কমপ্লিট হবে দুইটা, যেখানে কিনা মোট স্ট্রোক হবে চারটা। আমরা এই ইঞ্জিনগুলোকে সেজন্য বলে থাকি 4 স্ট্রোক স্পার্ক ইগনিশন ইঞ্জিন, বা এগুলোকে আবার বলা হয় ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। অর্থাৎ যে সকল ইঞ্জিনের দহন প্রক্রিয়া সিলিন্ডারের ভেতরে ঘটে তাদেরকে আমরা অন্তর্দহ ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন বলে থাকি। আমরা জ্বালানি দহন সিলিন্ডারের ভেতরে ঘটে নাকি সিলিন্ডারের বাইরে ঘটে তার উপর ভিত্তি করে ইঞ্জিনকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন এবং এক্সটার্নাল কম্বাসশন ইঞ্জিন। সো আইসি ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের যে জ্বালানি দহন বা যে ইগনিশন বা আমরা হচ্ছে যেটিকে আমরা বলছি যে কম্বাসশন অফ দি ফুয়েল মিক্সচার বা এয়ার ফুয়েল মিক্সচার, সেটি যদি ইঞ্জিনের ভেতরে ঘটে বা সিলিন্ডারের ভেতরে ঘটে তখন সেটিকে আমরা বলছি ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। সো যেগুলো 4 স্ট্রোক বা দুটো মেকানিক্যাল সাইকেল বা ক্র্যাঙ্কশ্যাফটের দুটো কমপ্লিট রিভলিউশনের মাধ্যমে একটা কমপ্লিট সাইকেল একটা থার্মোডাইনামিক সাইকেল কমপ্লিট করে, সেই ধরনের ইঞ্জিনগুলোকে আমরা বলছি 4 স্ট্রোক ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। এবং প্রত্যেকটা স্ট্রোকের এখানে একটা স্কিম্যাটিক দেখানো হয়েছে এবং তাদের পিভি ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। এখানে আমরা অ্যাকচুয়াল 4 স্ট্রোক এসআই ইঞ্জিনের যে স্ট্রোক গুলো অর্থাৎ কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক, এক্সজস্ট স্ট্রোক এবং ইনটেক স্ট্রোক, এই চারটা স্ট্রোক মিলে একটা কমপ্লিট সাইকেল সম্পূর্ণ হচ্ছে এবং সেটির প্রেসার ভার্সেস ভলিউম ডায়াগ্রাম এখানে লেফট পার্টে দেখানো হয়েছে, যেখানে কিনা দুটো পয়েন্ট মেনশন করা হয়েছে, টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টার। এই যে চারটি স্ট্রোক এখানে দেখানো হয়েছে এটা অ্যাকচুয়াল যে সকল 4 স্ট্রোক এসআই ইঞ্জিন রয়েছে সেটি। আর এখানে আমাদের দ্বিতীয় যে ডায়াগ্রাম সেটিতে মূলত আইডিয়াল অটো সাইকেলের ক্ষেত্রে চারটা স্ট্রোক দেখানো হয়েছে। আমরা জানি যে একটা অটো সাইকেল কনসিস্ট অফ 4 প্রসেস, একটা আইসেন্ট্রপিক কম্প্রেশন, কনস্ট্যান্ট হিট এডিশন প্রসেস, আইসেন্ট্রপিক এক্সপানশন এবং কনস্ট্যান্ট হিট রিজেকশন প্রসেস। এই চারটি থার্মোডাইনামিক প্রসেসের সমন্বয়ে একটা আইডিয়াল অটো সাইকেল গঠিত এবং সেটির করসপন্ডিং প্রেসার ভার্সেস ভলিউম ডায়াগ্রাম বা পিভি ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে, যেখানে প্রসেস 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন এবং প্রসেস 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশন। এবং এই যে 2 থেকে 3 বা 4 থেকে 1 এই দুটো প্রসেসে মূলত হিট অ্যাডিশন হচ্ছে এবং হিট রিজেকশন হচ্ছে এবং এক্ষেত্রে ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে হিট অ্যাডিশন হয়। যেমন যখন 2 নাম্বার স্টেট থেকে 3 নাম্বার স্টেটে যাচ্ছে তখন যে প্রসেস সম্পূর্ণ হচ্ছে, তখন এই প্রসেসটিতে আমরা যখন দেখতেছি স্ট্রেট কার্ভ যেটা হচ্ছে উলম্ব কার্ভটা বা উলম্ব রেখাটা ভার্টিক্যাল লাইন যখন স্ট্রেট হচ্ছে প্যারালাল টু ওয়াই এক্সিস, তখন এক্স এক্সিসের যে মান সেটি থাকবে কনস্ট্যান্ট। দ্যাট মিন্স আমাদের যেহেতু এক্স এক্সিসে দেওয়া আছে ভলিউম, সো এই যে 2 নাম্বার স্টেট থেকে 3 নাম্বার স্টেটে যে প্রসেসটি ঘটছে সেটি কনস্ট্যান্ট ভলিউমে হিট অ্যাডিশন হচ্ছে। আমরা এখানে কিউ ইন মানে ইনপুট হিট, যেহেতু আমাদের অ্যারো চিহ্নটা ভেতরের দিকে, দ্যাট মিন্স বাইরে থেকে সারাউন্ডিং থেকে সিস্টেমের ভেতরে হিট অ্যাডিশন হচ্ছে, এবং এখানে অ্যারো চিহ্নটা বাইরের দিকে, দ্যাট মিন্স কিউ আউটটা হচ্ছে বেসিক্যালি সিস্টেমের ভেতর থেকে সিস্টেমের বাইরে বা সারাউন্ডিং এ হিট এক্স রিজেকশন হচ্ছে। আমাদের আইডিয়াল অটো সাইকেলের যে চারটি স্ট্রোক এবং সেই স্ট্রোক গুলোতে যে সকল থার্মোডাইনামিক প্রসেস কমপ্লিট হচ্ছে সেগুলো এখানে চারটি পার্ট দেওয়া হচ্ছে। একটি হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন, আইসেন্ট্রপিক এক্সপানশন এবং কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। তো যখন হিট এডিশন হোক, মনে রাখতে হবে যে অটো সাইকেলে হিট অ্যাডিশন হোক কিংবা হিট রিজেকশন হোক সেটি হবে ভলিউম স্থির রেখে, কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন হবে কিংবা কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন হবে, এবং আইসেন্ট্রপিক কম্প্রেশন হবে, আইসেন্ট্রপিক এক্সপানশন হবে। সো এক্সপানশনের সময় এক্সজস্ট স্ট্রোক অর্থাৎ এক্সপানশন যেটা আইসেন্ট্রপিক এক্সপানশনের যে স্ট্রোক সেটিকে আমরা বলছি এক্সজস্ট স্ট্রোকের মাধ্যমে আইসেন্ট্রপিক এক্সপানশন ঘটে, কিংবা কম্প্রেশন স্ট্রোকের মাধ্যমে আইসেন্ট্রপিক কম্প্রেশন ঘটে। ঠিক একইভাবে হিট অ্যাডিশন যেটি ঘটে কনস্ট্যান্ট
ভলিউম হিট এডিশন সেটিকে আমরা বলতেছি পাওয়ার স্ট্রোক, এবং হিট রিজেকশনটা ইনটেক স্ট্রোক হিসেবে আমরা নামাঙ্কিত করছি। এবং এটা করেসপন্ডিং পিভি ডায়াগ্রাম গুলো, যেটা এই পিভি ডায়াগ্রাম হচ্ছে অ্যাকচুয়াল এসআই ইঞ্জিন বা 4 স্ট্রোক এসআই ইঞ্জিনের ক্ষেত্রে পিভি ডায়াগ্রাম, এবং এটা হলো অটো সাইকেলের পিভি ডায়াগ্রাম। এখন আমাদের এএমআই পরীক্ষায় অনেক সময় শুধু পিভি ডায়াগ্রাম পরীক্ষায় আসে, যে অটো সাইকেল বা আইডিয়াল অটো সাইকেল বা এসআই ইঞ্জিনের ক্ষেত্রে আইডিয়াল সাইকেল যেটি সেটির পিভি ডায়াগ্রাম ড্র করো, সেক্ষেত্রে শুধুমাত্র এই ডায়াগ্রামটি ড্র করতে হবে। তো আমাদের এএমআই পরীক্ষায় অটো সাইকেল না বলে বলে দেয় অনেক সময় যে স্পার্ক ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে যে সাইকেলটি আইডিয়াল সাইকেল, সেই সাইকেলের পিভি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো মোটামুটি ভাবে আমরা এই স্ট্রোক গুলো দেখে আমরা কয়েকটা জিনিস আমরা ক্লিয়ার হচ্ছি, যেমন আমাদের আহ, আ- উম, যে অটো সাইকেল সেটি 4টা ইন্টারনালি রিভার্সিবল প্রসেসের সমন্বয়ে গঠিত, এবং সেই প্রসেসগুলোকে এই ফরম্যাটে দেখানো হয়েছে যে আইডিয়াল অটো সাইকেল কনসিস্টস অফ 4 ইন্টারনালি রিভার্সিবল প্রসেসেস। নাম্বার 1 যেটি, দ্যাট মিনস আমরা যখন এখানে লিখি তখন আমরা 1 নাম্বার প্রসেস না লিখে আমরা এখানে 1 থেকে 2 লিখি। এখানে 1 থেকে 2 আসলে 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেট, সো দুটো স্টেট মিলে একটা প্রসেস সম্পন্ন হচ্ছে। সো এই যে আইসেন্ট্রপিক কম্প্রেশন সেটি হচ্ছে একটা প্রসেস, আর 4টা প্রসেস মিলে হচ্ছে একটা 4টা প্রসেস মিলে হচ্ছে একটা সাইকেল। তো এই আইসেন্ট্রপিক কম্প্রেশন এই প্রসেসটি ঘটে স্টেট 1 থেকে স্টেট 2 তে। সে কারণে স্টেট 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস, স্টেট 2 থেকে 3 কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন, 3 থেকে 4 স্টেট 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস ঘটছে, এবং 4 স্টেট থেকে আবার 1 স্টেটে কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন ঘটছে। সো আইডিয়াল সাইকেল কনসিস্টস অফ 4 internally reversible process: isentropic compression, constant volume heat addition, isentropic expansion এবং constant volume heat rejection। এখন এই যে কোনো প্রসেস আমরা যেগুলো সাইকেল পড়বো, অটো সাইকেল হোক, ডিজেল সাইকেল হোক, ব্রাইটন সাইকেল হোক, প্রত্যেকটি সাইকেলের আমাদের পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রামটি স্টাডি করতে হবে এবং সেগুলো নোট করতে হবে। তো আমরা আমাদের পরের লেকচারে এই অটো সাইকেল নিয়ে আমরা কথা বলবো, এবং এখানে আমাদের দুটো বইকে সামনে রেখে পড়াশোনা করতে হবে। আমরা আর এস খুরমি টেক্সট বইটিও ফলো করব, এবং থার্মোডাইনামিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ চ্যাঞ্জেল বোলস এবং মেহমেদ কানাগুলুর 9th এডিশন, এই দুটো বই আমরা ফলো করব। এবং অটো সাইকেলের এই কনসেপ্ট গুলো বা প্রত্যেকটি সাইকেলের মূল কনসেপ্টটা আপনাকে মাথায় নিতে হবে। কোনো বই ভিত্তিক না, সাইকেল সম্পর্কে কমপ্লিট নলেজ রাখতে হবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিট হতে হবে। অসম্পূর্ণ থাকলে আমাদের অটো সাইকেল রিলেটেড যে সকল অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো আমাদের পক্ষে উত্তর করাটা কঠিন হয়ে যায়। তো আমাদের এখানে টেম্পারেচার ভার্সাস এন্ট্রপি বা টিএস ডায়াগ্রামটি এখানে দেখানো হয়েছে। আমরা জানি যে আমরা যদি পিভি ডায়াগ্রামটি দেখি, পিভি ডায়াগ্রামের সাথে আমাদের এই যে 2 থেকে 3, এখানে আমাদের কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন হচ্ছে। আমরা জানি যখন হিট অ্যাডিশন হয় তখন সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পায়, যখন হিট রিজেকশন ঘটে তখন সিস্টেমের এনট্রপি হ্রাস পায়। সো যখন টিএস ডায়াগ্রাম আমরা ড্র করছি তখন এই যে 2 থেকে 3-এ যদি আমরা দেখি যে যেহেতু 2 থেকে 3 এই দুটো স্টেটের মধ্যে সম্পূর্ণ হওয়া যে থার্মোডাইনামিক প্রসেস সেটিতে হিট অ্যাডিশন হয়েছে, সো 2 থেকে 3-এ আমাদের এনট্রপির মান বৃদ্ধি পাবে। সো 2 থেকে 3 আমরা যদি এনট্রপির মান দেখি যে 2 থেকে 3 নাম্বার স্টেটে এনট্রপির মান বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটা আমরা বুঝবো কি করে, যেহেতু হরাইজন্টাল এক্সিস বরাবর আমাদের এনট্রপিকে নামাঙ্কিত করা হয়েছে, সেহেতু আমরা 2 নাম্বার পজিশনকে আমরা যদি সেখান থেকে লম্ব টানি এই এক্স অক্ষের উপরে বা এস যেটা ডিনোট করা হয়েছে সেটার উপরে, তাহলে আমরা 2 নাম্বার পজিশনটাকে পাচ্ছি ঠিক এই অবস্থানে, এবং 3 নাম্বার পজিশনকে পাচ্ছি আমরা ঠিক এই অবস্থানে। সো মূল বিন্দু ও থেকে যদি দূরত্ব মাপা হয়, যে ও থেকে 2 নাম্বার স্টেটের অবস্থান যেখানে, তার থেকে অন্তত 4 গুণ দূরে থাকবে এই 3 নাম্বার পজিশনটি হরাইজন্টাল এক্স অক্ষের উপরে। অর্থাৎ 3-এ আমরা এনট্রপির মান অধিক, 2-এ এনট্রপির মান কম। তাহলে 2 থেকে 3-এ যেহেতু 2 নাম্বার স্টেট থেকে 3 নাম্বার স্টেটে হিট অ্যাডিশন হয়েছে, সো এখানে আমরা এনট্রপির মানও বৃদ্ধি পাবে, কারণ এনট্রপি এমন একটি থার্মোডাইনামিক কনসেপ্ট বা প্রপার্টি যেটি কিনা হিট অ্যাডিশন হলে মান বৃদ্ধি পাবে, যখন হিট রিজেকশন হবে তখন এনট্রপি হ্রাস পাবে। তো এখানে আমরা যদি দেখি যেহেতু 2 থেকে 3-এ
হিট অ্যাডিশন হয়েছে, এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে। আবার 4 থেকে 1 এ যেহেতু হিট রিজেকশন হয়েছে, অতএব এন্ট্রপির মান কিন্তু কমে গেছে। ফলে এন্ট্রপি যে 4 নাম্বার পজিশন সেটি কিন্তু ছিল হচ্ছে আমাদের যেটা এক্স অক্ষ সেটির এই বিন্দুতে, এবং সেখান থেকে কিন্তু সেটি এখন এই জায়গায় এগিয়ে এসেছে। তার মানে মূল বিন্দুর দিকে যত এগিয়ে যাব তত মূলত ওই রাশির মান কমে যায়। তো সেইভাবেই 4 থেকে 1 নম্বর স্টেটে আগমন ঘটলে সেখানে এন্ট্রপির মান হ্রাস পেয়েছে। এটাই হচ্ছে কনসেপ্ট। এবং আমরা যদি 1 থেকে 2 এ দেখি আইসেন্ট্রপিক, আইসেন্ট্রপিক আমরা জানি যে আইসেন্ট্রপিক প্রসেস বলতে আমরা এমন একটা প্রসেসকে বুঝি যে প্রসেসে আমাদের হিট কনস্ট্যান্ট থাকবে। আইসেন্ট্রপিক প্রসেস আমরা থার্মোডাইনামিক্সে আইসেন্ট্রপিক প্রসেস বলতে এমন একটা আইডিয়ালাইজড থার্মোডাইনামিক প্রসেসকে বোঝায় যেটি হচ্ছে বোথ অ্যাডিয়াবেটিক এবং রিভার্সিবল। সো আইসেন্ট্রপিক প্রসেস বেসিক্যালি একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, এবং অ্যাডিয়াবেটিক প্রসেস বলতে আমরা সেই প্রসেসকে বুঝি যেটিতে তাপ কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ হিট কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ আমরা যদি দেখি যে অটো সাইকেলের 1 থেকে 2 এবং 3 থেকে 4 এই দুটো প্রসেস চলাকালীন সময়ে হিট বা তাপ স্থির থাকবে। সো তাপ স্থির থাকলে সেখানে তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে। তো 1 থেকে 2 নাম্বার স্টেটে যাওয়ার সময় যেহেতু এটা আইসেন্ট্রপিক কম্প্রেশন, সেহেতু কম্প্রেশন করলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো আমরা কম্প্রেস করে সেটিকে তার সেলফ ইগনিশন টেম্পারেচার থেকে সেটিকে আরো হাই করতে চাই, যে তার তাপমাত্রা বাড়িয়ে সেটি যেন ইগনিশন টেম্পারেচার থেকে বাড়ানো যেতে পারে। সো যখন কোনো আমরা কন্টেন্টকে বা সিস্টেমটাকে যখন আমি কম্প্রেস করছি তখন সেটি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু এটা আইসেন্ট্রপিক প্রসেস, তো আমরা জানি যে আইসেন্ট্রপিক প্রসেস বেসিক্যালি এমন একটা অ্যাডিয়াবেটিক প্রসেস যেটি কিনা রিভার্সিবল। সো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসকেই আমরা আইসেন্ট্রপিক প্রসেস বলে থাকি। তাহলে যেহেতু 1 থেকে 2 এবং 3 থেকে 4 এই দুটো জায়গায় আইসেন্ট্রপিক প্রসেস ঘটছে, সো যখন সেটা এক্সপানশন করা হবে, এক্সপানশন করলে তার তাপমাত্রা কমে যাবে, যখন সেটি কম্প্রেশন করা হবে তখন তাপমাত্রা বেড়ে যাবে। বাট আইসেন্ট্রপিক যেহেতু সেটা ডেফিনেটলি হিট কনস্ট্যান্ট। সো হিট কনস্ট্যান্ট মানেই হলো সেখানে এন্ট্রপি কনস্ট্যান্ট, যে কারণে এখানে এস এর মান পরিবর্তন হয়নি। 1 এবং 2 উভয়টারই আমরা যদি লম্ব টানি তাহলে এক্স অক্ষের উপরে সেটি একই পজিশন দখল করছে। তার মানে এন্ট্রপি যেহেতু এক্স অক্ষকে আমরা ডিনোট করেছি এস দিয়ে, দ্যাট মিন্স এন্ট্রপি দিয়ে, সেহেতু 1 এবং 2 নম্বর স্টেটের বোথ এন্ট্রপি আর সেম। অর্থাৎ এন্ট্রপিকে যদি আমরা S1 এবং 2 নাম্বার স্টেটের এন্ট্রপি যদি S2 হয় তাহলে S1 এবং S2 সমান। একইভাবে 3 এবং 4 নাম্বার স্টেটের যদি আমরা এন্ট্রপি S3 এবং S4 ডিনোট করি তাহলে দুটোরই এন্ট্রপির মান সমান। সো টিএস ডায়াগ্রাম বুঝতে আশা করি অসুবিধা হবে না। তাহলে এখন আমাদের ভিন্ন বইতে যখন এই যে অটো সাইকেলের 4টি প্রসেস এটা সিকোয়েন্স যখন এলোমেলো হবে, মানে এই সিকোয়েন্সে না হয়ে অন্য সিকোয়েন্সে হবে, তখন আমাদের ডায়াগ্রাম যেটা টিএস ডায়াগ্রাম কিংবা পিভি ডায়াগ্রাম, এখানে আমরা যেমন দেখাচ্ছি যে পিভি ডায়াগ্রাম, সো পিভি ডায়াগ্রামটা তখন আবার এই পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রামটাও কিন্তু ভিন্নতর হবে। তার মানে আমি কিভাবে অটো সাইকেলকে 4টা প্রসেসে বিভক্ত করেছি, অর্থাৎ 1 নাম্বার থেকে 2 নাম্বার স্টেটে যাওয়ার সময় কোন প্রসেসকে দেখিয়েছি, 2 থেকে 3 এ কোন প্রসেসকে দেখিয়েছি, 3 থেকে 4 এ এবং 4 থেকে 1 এ কোন কোন প্রসেসকে পর্যায়ক্রমিক ভাবে দেখিয়েছি, সেটির উপরে নির্ভর করছে আমার পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম কেমন হবে। তার মানে আমি যেভাবে অটো সাইকেলের 4টা প্রসেস, যেহেতু এগুলো সাইকেল, অতএব আমরা 1 থেকে 4 এ বা 2 থেকে আবার ওই 2 এ ফিরে আসি, অর্থাৎ যেখান থেকে শুরু করব সেখান থেকেই শেষ করব, তবে সেটি হবে একটা সাইকেল। তো ওইভাবে মূলত আসলে আমাদের বিভিন্ন বইতে ভিন্ন ভিন্ন ভাবে এই রাইটিংস গুলো দেখা যায় সাইকেলের ক্ষেত্রে। তো যে কারণে স্টুডেন্টদের বুঝে উঠতে বেশ একটু অসুবিধা হয়। তো আমাদের পরামর্শ হবে যে সবসময় স্ট্যান্ডার্ড টেক্সট বই ফলো করা। ভারতীয় লেখক নয়, আমেরিকান লেখকদের টেক্সট বইগুলো বহুল প্রচলিত, এবং বুয়েটের শিক্ষকরাও, সম্মানিত শিক্ষকগণও কিন্তু সেই বইগুলো থেকে প্রশ্ন করে। তো সেই বিষয় মাথায় রেখে আমাদেরকে মূল টেক্সট বই হিসেবে থার্মোডাইনামিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ চ্যাঞ্জেল, বোলস এবং মেহমেদ কানাবলি, এই টেক্সট বইটি আমরা ফলো করব, এবং তার সাথে সাপোর্টিং হিসেবে আমরা আরএস কর্মী টেক্সট বইটি ফলো করবো। তো আজকে আর আলোচনা বাড়াবো না, আমরা পরের লেকচারে কথা বলবো অটো সাইকেল নিয়ে, যেটি কিনা আইডিয়াল সাইকেল ফর স্পার্ক ইগনিশন ইঞ্জিন। সে পর্যন্ত রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথে ধৈর্য নিয়ে সাথে থাকুন, নিশ্চয়ই ধৈর্যের প্রতিদান আপনি পাবেন। এবং অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স কিংবা থার্মাল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এটি একটি দীর্ঘ সিলেবাসের টেক্সট কোর্স বা সাবজেক্ট, যেটির কারণে এটির খুব স্বল্প কলে পড়ে। এটা যদি আমরা কমপ্লিট করিয়ে দিই সেটি আসলে আখেরে স্টুডেন্টদের
পাস করার জন্য সাফিসিয়েন্ট হবে না। তো সে কারণে ধৈর্য নিয়ে পর্যায়ক্রমিকভাবে একটু দীর্ঘ সময় এই সাবজেক্টে পড়তেই হবে। তো আজ আর কথা না বাড়িয়ে শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।